সেমিকন্ডাক্টরে ইলেকট্রন এবং হোল দুইটার কারণে আমাদের চার্জ ফ্লো হয়। তো আজকে যেটা দেখানো হবে সেটা হচ্ছে থার্মাল কন্ডাকশন। সো আপনাদের সবার কি আয়নিক বন্ড, কোভালেন্ট বন্ড, তারপরে হচ্ছে মেটালিক বন্ড এগুলোর সম্বন্ধে আইডিয়া আছে? মোটামুটি স্যার, ধাতু অধাতু মিলে আয়নিক বন্ড, অধাতু অধাতু। আমি একটু জাস্ট আপনাদের এইটা ক্লিয়ার করতে একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা দেখলে একটু বুঝতে পারবেন। যদি আইডিয়া থাকে তাহলে আর সমস্যা নেই। আচ্ছা, আমার এটা দেখা যাচ্ছে না ভিডিওটা? জি স্যার। আচ্ছা, স্যার দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? দেখা যায়। লাইভ দেখা যায়? স্যার এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো এটা দেখেন, এটা হচ্ছে আমাদের একটা অ্যাটমের স্ট্রাকচার, ঠিক আছে? নরমালি অ্যাটম বাস্তবিক জীবনে যেরকম হয়, মাঝখানে একটা হচ্ছে আমার নিউক্লিয়াস বলে, আর চারপাশে হচ্ছে আমার ইলেকট্রন গুলো থাকে আর কি, ঠিক আছে? চারপাশে আমার ইলেকট্রন গুলো থাকে। তাহলে এই ইলেকট্রন গুলো তো আপনার একটা প্যাটার্ন ফলো করে থাকে, এটা তো সবাই জানেন না? যে প্রথম শেলে হচ্ছে 2টা, পরেরটা 8টা, পরেরটা হচ্ছে আমার 8টা, 18টা, 32টা। হ্যাঁ, এইভাবে থাকে আর কি। সো এখন আমার যে এরকম 8 8 তারপর 18 32 এরকম যে প্যাটার্ন গুলো থাকতেছে, তাহলে আমার যেই অ্যাটমের অ্যাটমিক নাম্বার হচ্ছে 2, সেখানে আমার 2টা ইলেকট্রন আছে আমার, তাহলে আমার এই স্ট্রাকচারটা প্রথম শেলটা থাকবে। তারপরে হচ্ছে 8টা, পরে যদি আমরা একটা করে বাড়ে তাহলে ওইটা যাবে হচ্ছে পরের শেলে, ঠিক আছে? এভাবে যদি 8টা ফিল হয়ে যায় তারপরে শেলে আমার পরেরটা যাবে, এভাবে 8টা ফিল হয়ে গেলে পরে আবার 18টা এভাবে ফিল আপ শুরু হবে। তো এখন এই যে এই অ্যাটমিক স্ট্রাকচারটা দেখতেছেন, এটার উপর ডিপেন্ড করেই আমার মেইনলি মেটাল, নন মেটাল, সেমিকন্ডাক্টর এই প্রপার্টি গুলো হয়। আচ্ছা, তাহলে কোনগুলো মেটাল হয়, কোনগুলো সেমিকন্ডাক্টর হয়, কোনগুলো আপনার নন মেটাল হয় একটু খেয়াল করেন। যে মেটাল হইতে হলে আমার প্রপার্টি গুলো এমন হইতে হবে যে ওর অ্যাটমিক নাম্বারটা এমন হইতে হবে যে আমার এখানে 2টা ইলেকট্রন ফিল করে ফেলছে, যেহেতু এই শেলের ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 2। আপনারা নাম্বারগুলো তো জানেন না, 2 8 8 তারপরে 18 32 এভাবে, ঠিক আছে? 32 তারপরে হচ্ছে আপনার 50 সামথিং এরকম লাইন, এরকম ভাবে ওরা ফলো করে, এরকম ভাবে ওরা হচ্ছে আপনার এই নাম্বারগুলো ফলো করে। তো এখন আমার এই মেটাল অ্যাটমটায় এখানে দেখেন এটার অ্যাটমিক নাম্বার কত, 1 2, এখানে 8টা আছে, তার মানে আমার 10 11, তার মানে এটা সোডিয়াম অ্যাটম, ঠিক আছে? সোডিয়াম মেটাল। তাহলে এখন এই যে আউটার শেলটা আছে, আউটার শেলে আমার কয়টা ইলেকট্রন আছে? একটা। তাহলে এখন এই শেলটাকে বলা হচ্ছে ভ্যালেন্স শেল। মোস্ট অফ দা অ্যাটমে এই ভ্যালেন্স শেলটাই আমার কোন ম্যাটেরিয়ালের প্রপার্টি ডিটারমিন করে। আচ্ছা, তাহলে এখন দেখেন যে আমার ভ্যালেন্স শেলে যদি একটা ইলেকট্রন থাকে, তাহলে এই একটা ইলেকট্রন সহজেই আমার ভ্যালেন্স শেল থেকে বের হয়ে যেতে পারে, ভ্যালেন্স শেল থেকে আমার সহজেই বের হয়ে যেতে পারে। আচ্ছা, বের হয়ে গেলে কি হবে? একটা যখন আগে ছিল হচ্ছে নিউট্রাল, এখন আমার এটা কি হয়ে যাচ্ছে, এটা আমার পজিটিভলি জাস্ট একটা আয়ন হয়ে যাচ্ছে, আমার এই ইলেকট্রনটা বাইরে চলে যাচ্ছে যখন, তাহলে এটা হয়ে গেল আমার একটা ক্যাটায়ন, আর এটা হচ্ছে আমার ইলেকট্রনটা বাইরে যখন ফ্রি হয়ে গেল আর কি। আচ্ছা, এবং নন মেটালে কি হয়? নন মেটালে আমার মেটালে যা হয় নন মেটালে তার উল্টাটা হয়। মেটালে যেমন আমার একটা ছিল, নন মেটালে আমার যদি এই শেলের ম্যাক্সিমাম ক্যাপাসিটি যদি হয় 8, তাহলে যখন আমার 4-এর নিচে থাকবে তখন আমি সেটাকে, সেগুলো সাধারণত মেটালিক হয়। মানে যেই ভ্যালেন্স শেলে যখন আমার যদি এটার ক্যাপাসিটি থাকে 8, তাহলে আমার যদি 3টা থাকে তাহলে ও সহজে 3টা ছেড়ে দিতে পারবে, কিন্তু যদি 5টা থাকে তাহলে কিন্তু 5টা ইলেকট্রন ছাড়তে পারবে না, তাহলে অনেক পরিমাণে যেহেতু ওর ক্যাপাসিটি 8, ঠিক আছে?
তাহলে এখন নন মেটালে কি হবে, নন মেটালে মোস্ট অফ দ্য ইলেকট্রন থাকবে, কিছু ঘাটতি থাকবে। তাহলে এখানে আমার আছে 5টা, ঘাটতি আছে আমার 3টা, সরি আছে 6টা, ঘাটতি আছে আমার 2টা। তাহলে ও কিন্তু 6টা ইলেকট্রন ছাড়তে যে পরিমাণ এনার্জি দরকার হবে তার চেয়ে কিন্তু আমার 2টা ইলেকট্রন নিতে আমার এনার্জিটা আমার কম যাবে আর কি। সো এখন সেই কারণে নন মেটাল গুলো কি সহজে ইলেকট্রন ছাড়তে চায় না, ওরা ইলেকট্রন নিতে নেয়। সো এখন এটা হলো আমার নন মেটাল। আচ্ছা, সো এটা দেখাইছে যে কিভাবে একটা আয়নিক বন্ড ফর্ম হয়। দেখেন যখন আমার একটা এই দেখেন আমার একটা মেটাল আর একটা নন মেটাল যখন আমার একসাথে আসবে তখন কি করবে, যেহেতু মেটাল সহজে ইলেকট্রন ছাড়তে পারে, ওটা ছেড়ে দিয়ে আমার এখানে নন মেটালের এখানে ইলেকট্রনটা চলে যাবে। যখন আমার একটা কি হবে, এটা নেগেটিভ হয়ে যাবে, এটা পজিটিভ হয়ে যাবে, তখন দুইটা একসাথে অ্যাট্রাক্ট করে আমার আয়নিক বন্ড ফর্ম হবে। এটা সবাই আশা করি জানেন না, এটা জানেন তো? যেটা আপনার যে সোডিয়াম ক্লোরাইড লবণ, যেটা আর কি আয়নিক বন্ড তো খুবই ইজি, সিম্পল। জাস্ট আমার একটা নন মেটাল আর একটা মেটাল যখন থাকবে তখন আমার কি হবে, এই মেটালের আউটার শেলটা নন মেটালকে দিয়ে দিবে, তখন নন মেটাল নেগেটিভ হয়ে যাবে আর মেটালটা পজিটিভ হয়ে যাবে। এগুলোকে বলি আমরা হচ্ছে আয়নিক বন্ড। আচ্ছা, আর কোভালেন্ট বন্ডটা কি? কোভালেন্ট বন্ডটা হচ্ছে আমার কিছু ইলেকট্রন শেয়ার করবে, এটাকে বলি আমরা কোভালেন্ট বন্ড। যেমন ধরেন দুইটা ক্লোরিন অ্যাটম যখন আসে, ক্লোরিনের আউটার শেলে কয়টা ইলেকট্রন থাকে বলতে পারবেন? বলা যাবে ক্লোরিনের আউটার শেলে কয়টা ইলেকট্রন থাকে, আইডিয়া আছে? 8টা না স্যার? 8টা থাকলে তো ওইটা 8টা থাকলে তো নিষ্ক্রিয় গ্যাস। সাতটা মেবি স্যার, সাতটা। আচ্ছা তাহলে দেখেন দুইটা ক্লোরিন অ্যাটম যখন আসবে তখন ক্লোরিন যেহেতু 7টা অ্যাটম আছে, তাহলে একটা জিনিস খেয়াল করেন যে এই যখন 2 8 8 তারপর হচ্ছে 18 32 এই ফর্মুলাটা যখন থাকবে না, সব অ্যাটম ট্রাই করবে যে তার আউটার শেলে যেন এই নাম্বার অফ ইলেকট্রন থাকে, সে যেভাবেই ম্যানেজ করতে পারুক। তো এখন দেখেন মেটালের কিন্তু আউটার শেলে মাত্র একটা ইলেকট্রন ছিল, তো মেটাল চায় সবসময় তার ভ্যালেন্স শেলটা যেন 9 8 নিষ্ক্রিয় গ্যাসের অ্যাটমিক স্ট্রাকচারটা যেন সবসময় ফলো করে, যার কারণে ওর আউটার শেলটা ডোনেট করে। তো এখন ওর আউটার শেল হয়ে যায় তার পরের শেলটা। এখন এই পরের শেলটা যেহেতু স্টেবল, সো মেটাল তাহলে বলতে পারি যে ওই এই মেটাল তার আউটার শেলটা ডোনেট করে। তাহলে এখন দুইটা নন মেটাল থাকলে কি হবে, যেহেতু দুইটা নন মেটালেরই আউটার শেলে আমার 7 6 কিংবা 5 এই ধরনের আমার নাম্বার অফ ইলেকট্রন আছে, তাহলে কোনো অ্যাটমই তার শেল দান করতে পারবেন না। আবার কোনো অ্যাটম এখন এই জায়গায় এখানে আমার এই নন মেটাল যদি আমার স্টেবল হতে চায় অবশ্যই তার ইলেকট্রন নিতে হবে, যেহেতু কোনো অ্যাটমই হচ্ছে আমার ইলেকট্রন দিতে পারতেছে না, তখন কি করবে, এরা সাম অফ দ্য ইলেকট্রন শেয়ার করবে। ঠিক আছে, এই শেয়ারিং এর মাধ্যমে তারা বন্ড তৈরি করবে, এটাকে বলি হচ্ছে আমরা কোভালেন্ট বন্ড। এটা হচ্ছে নন মেটালিক বন্ড আর কি। আচ্ছা এখন খেয়াল করেন মেটাল এবং মেটাল থাকলে কি হয়, এটাই আমাদের ডুপ মডেলের মেইন অ্যাটমিক, এটাকে বললাম আমরা মেটালিক বন্ড। এটাই এই জিনিসটাই আমাদের ডুপ মডেলে কাজে লাগছে। তো মেটাল আর মেটাল থাকলে কি হয় খেয়াল করেন, যেহেতু মেটালের আউটার শেল সহজেই এখান থেকে বের হয়ে যায়। দেখেন খেয়াল করেন দুইটা মেটাল মনে করেন আছে, একটা কপার অ্যাটমে হাজার হাজার মেটাল অ্যাটম আছে, ঠিক আছে, বিলিয়ন বিলিয়ন মেটাল অ্যাটম আছে। এখন যখন দুইটা একাধিক মেটাল অ্যাটম আসবে তখন কিন্তু কি করবে, এই মেটাল গুলো কিন্তু এই অ্যাটম গুলো এই ইলেকট্রন গুলো থেকে বের হয়ে যাবে। ইলেকট্রন গুলো বের হয়ে আমার এখানে দেখেন একটা ইলেকট্রন গুলো বের হয়ে র্যান্ডমলি মুভমেন্ট করতে থাকবে। ঠিক আছে, তাহলে এই ইলেকট্রনটা কিন্তু আর কোনো একটা নির্দিষ্ট মেটালের অ্যাটমের আন্ডারে নাই। এই ইলেকট্রন গুলো এখন কি হচ্ছে, এখন ফ্রিলি মুভমেন্ট করতেছে, একবার এই জায়গায়, একবার এখানে, একবার এখানে, একবার এখানে। ঠিক আছে, সো যার কারণে এই কপার অ্যাটমটা নেট কোনো পজিটিভ চার্জ তৈরি করছে না। এই দেখেন ডুপ মডেলটা দেখানো হচ্ছে, দেখেন ইলেকট্রন গুলো হচ্ছে এগুলো হচ্ছে আমার অ্যাটম। ঠিক আছে, যেগুলো হচ্ছে আপনার কোর ইলেকট্রন আর নিউক্লিয়াস আছে, এবং ইলেকট্রন ফ্রি ইলেকট্রন গুলো এইভাবে মুভমেন্ট করতে থাকে। তাহলে দেখা যায় যে কোনো না কোনো সময়ে আবার এই মেটাল অ্যাটমে কোনো না কোনো ইলেকট্রন এসে ওটা আপনার
হিট করতেছে, যার কারণে মেটাল অ্যাটম গুলো নেট কোনো পজিটিভ চার্জ ফিল করবে না। এটাকে বলি আমরা সাধারণত গ্রুপ মডেল। এই যেভাবে হচ্ছে আমার এই অ্যাটম গুলো এভাবে সাজানো থাকে, ওই যে আপনারা পড়ছিলেন না ল্যাটিসের ভিতরে কিভাবে বিভিন্ন যে এক এক মেটালের হচ্ছে ল্যাটিস স্ট্রাকচার এক এক ধরনের হয়, কোনটা এফসিসি কোনটা বিসিসি। তো এরকম ভাবে ল্যাটিস গুলো হচ্ছে ল্যাটিস অ্যাটম গুলো সাজানো থাকে এবং ইলেকট্রন গুলো ওই ফ্রিলি ওটার মধ্যে মুভমেন্ট করতে থাকে। এবং এই ইলেকট্রনের কারণেই আমার এই মেটাল অ্যাটম গুলো একটা অপরটার সাথে কি কানেক্ট হয়ে থাকে। এই মেটালও পজিটিভ, এই মেটালও পজিটিভ, মেটাল অ্যাটম পজিটিভ। এখন দুইটা রিপালস করার কথা না, রিপালস কেন করতেছে না? কারণ এই ইলেকট্রন গুলো কি করতেছে, এটাকেও অ্যাট্রাক্ট করতেছে, এটাকেও অ্যাট্রাক্ট করতেছে, এবং দুইটার অ্যাট্রাকশনের কারণে, এই ইলেকট্রনের অ্যাট্রাকশনের কারণেই আবার দুইটা আর কি একসাথে একে অপরের সাথে এইভাবে স্টেবল পজিশনে আছে। এটা অনেকটা আর কি কোনো বলকে যদি আপনি গ্লু দিয়ে কানেক্ট করেন তাহলে এরকম আর কি শো করবে। তাহলে মেটালিক বন্ডটা বোঝা গেল, বিভিন্ন ধরনের বন্ডিং। Yes, sir. তাহলে এখন খেয়াল করেন যে থার্মাল কন্ডাকশন, তাহলে ইলেকট্রিক্যাল কন্ডাকশনে কি হয়, কি ট্রান্সপোর্ট হয় বলুন তো? ইলেকট্রিক্যাল কন্ডাকশনে Electron. চার্জ ট্রান্সপোর্ট হয়, চার্জ হ্যাঁ। ট্রান্সপোর্ট হয়। আর থার্মাল কন্ডাকশনে আমার হিট ট্রান্সপোর্ট হয়, থার্মাল কন্ডাকশনে আমার হিট ট্রান্সপোর্ট হয়। তার মানে আপনারা তো সবাই দেখছেন যে একটা মেটালের এই পাশে যদি আমি আগুন দিয়ে হিট দেই তাহলে আমার কি ওই পাশে তাপ চলে যায় তাপ না? পাওয়া যায়। হ্যাঁ। তাহলে এই যে আমার তাপ যে মুভমেন্ট করতেছে এটাকে বলি আমরা থার্মাল কন্ডাকশন। এক সিমিলারলি যেমন ওই যে আপনার ভোল্টেজ অ্যাপ্লাই করলে ওই পাশে কারেন্ট চলে যায়, তেমনি আমি যখন এই পাশে একটা হিট মনে করেন একটা মোমবাতি কিংবা কোনো আগুন দিয়ে হিট দিব তখন অন্যদিকে আমার তাপ চলে যাবে, এটাকে বলি আমরা থার্মাল কন্ডাকশন। আচ্ছা, তাহলে থার্মাল কন্ডাকশনটা কেন হয় একটু খেয়াল করেন। তো নরমালি আমার কোনো ম্যাটেরিয়াল হিট হয় কেন একটু বলতে পারবেন? হিট হয় কেন, গরম হয় কেন? ইলেকট্রনগুলোর পলিউশনের কারণে। হ্যাঁ হ্যাঁ, না গরম হয় মেইনলি হচ্ছে আমার এই অ্যাটমের ভাইব্রেশনের কারণে গরম হয়। যেমন ধরেন প্রতিটা ম্যাটেরিয়ালই তো আমার অ্যাটম দিয়ে তৈরি, তাই অ্যাটম গুলো সবসময় আমার এরকম ভাবে ভাইব্রেশন করতে থাকে। যখন আমি তাপমাত্রা বাড়াবো এই ভাইব্রেশন গুলো Vibration আরো বেড়ে যাবে। বেড়ে যাবে, ঠিক আছে? সো আমি যখন এটাকে হিট দিব, এটা যখন হিট অ্যাবজর্ব করবে তখন হিট অ্যাবজর্ব করে ভাইব্রেশনটা বাড়বে। সো যার কারণে আমার ওই ভাইব্রেশনের কারণেই আমার এই ম্যাটেরিয়ালটা আর কি গরম হবে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন যে এটা একটা হচ্ছে ম্যাটেরিয়াল, এটা একটা ম্যাটেরিয়াল। আচ্ছা, তাহলে এইটা এখানে আমরা হিট দিচ্ছি, তাহলে হিট দেওয়ার কারণে কি হবে? হিট দেওয়ার কারণে সবচেয়ে আগে হিটটা পাবে কে? এই অ্যাটম গুলো সবার আগে হিট পাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই অ্যাটম গুলা হিট পাওয়ার পরে এরা কি করবে? এরা হচ্ছে ভাইব্রেশন করতে থাকবে, ভাইব্রেশন বাড়তে থাকবে। তার মানে এই পাশের যে অ্যাটম গুলো আছে এগুলোর তুলনায় এগুলোর কিন্তু আবার ভাইব্রেশনটা কিন্তু বেশি, মানে এরা আরো বেশি হাই অ্যামপ্লিটিউডে ভাইব্রেশন করতে থাকবে। তো এখন এরা করবে কি, এদের পরের অ্যাটমকে এরা এটা ট্রান্সফার করবে, আস্তে আস্তে এটা আমার অ্যাটম টু অ্যাটম ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে? এই কারণে আমার দেখবেন যে এক পাশে আমার হিট দিলে এটা আস্তে আস্তে অপর প্রান্তে যায়, সাথে সাথে চলে যায় না, আস্তে আস্তে যায়। কারণ এই অ্যাটমটাই পাশের অ্যাটমকে ট্রান্সফার করে, এই অ্যাটমটাই পাশের অ্যাটমকে ট্রান্সফার করে, তার মানে একটা অ্যাটম আরেকটা অ্যাটম থেকে আমার ভাইব্রেশনটা পাস হয়ে যায়। তাহলে এই মেটাল অ্যাটমে কিন্তু আমার দুই ভাবে আমার হিট কন্ডাকশন হয়, এটা খেয়াল করেন। অ্যাটম তো ভাইব্রেশন ট্রান্সফার করে, সাথে সাথে এই ইলেকট্রন গুলোর মুভমেন্ট আমার বেড়ে যায়। তখন ইলেকট্রন গুলো করে কি, ইলেকট্রন গুলো এখন আমার বেশি থার্মালি এক্সাইটেড থাকে, তখন আমার করবে কি ইলেকট্রন গুলো আমার এই হিটটা ট্রান্সফার করবে। ইলেকট্রন গুলো এই ইলেকট্রনটা যখন আমি হিট দিব তখন ও করবে কি, ও হাই স্পিডে যায় এই অ্যাটমের সাথে কলিড করবে এবং এই অ্যাটমের সাথে কলিড করবে। তাহলে সিমুলটেনিয়াসলি আমার এই অ্যাটম গুলো ভাইব্রেশন ট্রান্সফার করতেছে, সাথে সাথে ইলেকট্রন গুলো আমার এই তার ওই ওদের স্পিড দিয়ে ওই পাশের অ্যাটমে হচ্ছে আমার ভাইব্রেশনটা ট্রান্সফার করতেছে। তাহলে কি হচ্ছে, হিট দেওয়ার কারণে এই ইলেকট্রন গুলো আমার হাই স্পিডে যায় এখানে আমার কলিড করতেছে এবং এই অ্যাটমের ভাইব্রেশন গুলো
ভাইব্রেশন অ্যামপ্লিটিউড গুলো বেড়ে যাচ্ছে। তাহলে নরমালি যদি হিট না দিতাম তাহলে ইলেকট্রনের যে স্পিডটা হতো, এখন কিন্তু হিট দেওয়ার কারণে ইলেকট্রনের স্পিড তার চেয়ে অনেক বেশি বেড়ে গেছে এবং ইলেকট্রন গুলো আরো জোরে যে এখানে আবার কলিড করতেছে এবং অ্যাটমের ভাইব্রেশন গুলো আমার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন এইটা তো গেল আমার মেটালে আমার এই ধরো এইভাবে আমার হিট কন্ডাকশন হয়। আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করেন যে আরেক ধরনের হিট কন্ডাকশন আছে, সেটা হচ্ছে আমার, তাহলে একটু বলতে পারবেন একটা গ্লাস আর একটা কপার, দুইটাই যদি আমি একই টেম্পারেচারে রাখি, কোনটা দুইটা মনে করেন লেন্থ সেম, তাহলে কোনটা তাড়াতাড়ি হিট কন্ডাক্ট করবে? একটা গ্লাস আর একটা, মনে করেন একটা হচ্ছে গ্লাসের তৈরি আর একটা হচ্ছে, একটা রড হচ্ছে গ্লাসের তৈরি, একটা রড হচ্ছে আমার লোহার তৈরি, তাহলে কোনটা তাড়াতাড়ি হিট কন্ডাক্ট করবে? লোহারটা স্যার। লোহারটা। আচ্ছা, লোহারটা, কারণ কি লোহারটা হচ্ছে আমার অ্যাটমিক বন্ড আর গ্লাসটা হচ্ছে আমার নন মেটালিক বন্ড। আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন যে নন মেটালিক বন্ডে কি হয়, যেগুলো আমার গ্লাস কিংবা আমার নরমালি যেগুলো আমার ইনসুলেটর বলি, সেখানে কি থাকে? ওখানে আমার অ্যাটম গুলো হচ্ছে একটা অপরটার সাথে বন্ডিং অবস্থায় থাকে, যেটা বলি আমরা নন মেটালিক বন্ড। একটু আগে দেখানো হলো যে কিভাবে ভ্যালেন্স ব্যান্ডের শেয়ার ইলেকট্রন শেয়ার করে এই বন্ডগুলো। তাহলে একটা গ্লাস অ্যাটম, একটা গ্লাসে কিন্তু আমার এই অ্যাটম গুলো একটা অপরটার সাথে বন্ডিং এর মাধ্যমে এরকম ভাবে স্প্রিং এর সাহায্যে, স্প্রিং এর মতো কানেক্ট আছে, কিন্তু এই নন মেটালে কিন্তু কোনো ফ্রি ইলেকট্রন নাই। নন মেটালে কোনো ফ্রি ইলেকট্রন নাই, না থাকার কারণে কি হবে, আমি যখন এখানে হিট দিব তখন এই অ্যাটমটার অ্যামপ্লিটিউডের ভাইব্রেশন বেড়ে যাবে, তখন বন্ডের মাধ্যমে এটা অপরটাকে ট্রান্সফার করবে, এটা আরেকটাকে ট্রান্সফার করবে, এইভাবে একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমে যাবে। তাহলে কিন্তু এখানে মেটালে কিন্তু দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে আমার অ্যাটম তো একটা অ্যাটম থেকে ট্রান্সফার করবেই, সাথে সাথে ইলেকট্রন গুলো কিন্তু হিট ট্রান্সফার করবে। তাহলে ইলেকট্রনের যেহেতু মুভমেন্টটা ফাস্ট, যার কারণে আমার মেটাল অ্যাটমে আমার তাড়াতাড়ি ইলেকট্রনের মাধ্যমে হিট আরেক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে যেতে পারে। কিন্তু আমার এই গ্লাসে এইভাবে হয় না। গ্লাসে দেখেন এখানে আমি হিট দিচ্ছি, এইগুলা হচ্ছে আমার হটেড হয়েছে, টেম্পারেচার বেড়ে গেছে, তারপর এটা হচ্ছে আস্তে আস্তে আমার হট থেকে আমার কোল্ড রিজিয়নে হিটটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল মেটাল অ্যাটমে আর নন মেটালে কিভাবে হিট ট্রান্সফার হয়। আচ্ছা, তাহলে আমি একটু জাস্ট একটা ভিডিও দেখাচ্ছি, তাহলে আপনারা আরো বুঝতে পারবেন ক্লিয়ারলি। সাউন্ড শোনা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিনে আছে। সাউন্ডটা কি শোনা যাচ্ছে ভিডিও? না স্যার, ভিডিওর সাউন্ড আসছে না। এখন শোনা যাচ্ছে না সাউন্ড, ভিডিওর সাউন্ড? না স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন দেখেন এই যে একটা গ্লাস রড একটা মেটাল রড হিট করা হচ্ছে, এখন কোনটা আপনার হাতটা আগে বার্ন করবে? তো এটা সবাই জানেন যে মেটাল রডটাই আগে হিটেড হবে। সো এখন দেখেন এটা হচ্ছে আমার নরমালি গ্লাসের মধ্যে কোনো আমার ফ্রি ইলেকট্রন নাই, গ্লাস রডের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন নাই, একটা অ্যাটম আরেকটা অ্যাটমের সাথে কানেক্টেড অবস্থায় থাকে, কিন্তু এই গ্লাসের ভিতরে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না, যার কারণে গ্লাস ইনসুলেটেড। এখন দেখেন হিট দিলে কি হচ্ছে, হিট দিলে আর এই অ্যাটম গুলো সবার ফার্স্টে হিটেড হবে। এই দেখেন এগুলো লাল হয়ে গেল, মানে এগুলো অ্যাম্প্লিটিউড আস্তে আস্তে বেড়ে গেছে এবং এটা আস্তে আস্তে একটার পর একটা ট্রান্সফার করতেছে। এবং ফাইনালি এই প্রসেসটা অনেক স্লো, ঠিক আছে? প্রথমে একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটম যেতে হবে এবং ভাইব্রেশনটা যখন অ্যাটমের থেকে অ্যাটম ট্রান্সফার হয় তখন আমার এই সলিড গুড কন্ডাক্টিং কিন্তু অনেক স্লো প্রসেসটা। লিকুইড আর গ্যাস হচ্ছে ডু নট কন্ডাক্ট, ঠিক আছে? কারণটা কি? কারণটা হচ্ছে লিকুইড আর গ্যাসে কিন্তু অ্যাটমের সাথে অ্যাটমের অত শক্ত বন্ডিং নাই, যার কারণে এই ভাইব্রেশনটা একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমে
এত সহজে ট্রান্সফার হতে পারবে না। এখন দেখেন মেটালে কিন্তু এই যে দেখেন ফ্রি ইলেকট্রন আছে, এই ব্লু যেগুলো সেগুলো হচ্ছে আমার ফ্রি ইলেকট্রন বোঝানো হয়েছে। এখন দেখেন মেটালে তো একে আমার এই অ্যাটম থেকে অ্যাটমে ট্রান্সফার হচ্ছে, সাথে সাথে ইলেকট্রন আমার ট্রান্সফার করতেছে এবং ট্রান্সফার রেটটা অনেক ফাস্ট। বুঝা গেছে? জি স্যার। ওকে। আচ্ছা, এখন আপনাদের তাহলে থার্মাল কন্ডাকশনটা মোটামুটি আইডিয়া করতে পারলেন যে কি হয় জিনিসটা। তাহলে এখন যেহেতু আমার এর আগে আপনারা কারেন্ট কন্ডাকশন পড়ে আসছেন না, এর আগে আপনারা কারেন্ট কন্ডাকশন পড়ে আসছেন, সো কারেন্ট কন্ডাকশন সম্বন্ধে আপনাদের আইডিয়া আছে। সো যেহেতু মেটালে আপনার কারেন্টও ইলেকট্রন কন্ডাক্ট করে এবং হিটও ইলেকট্রন কন্ডাক্ট করে, ঠিক আছে? সো মেটালে হিট কন্ডাকশন এবং ইলেকট্রন কন্ডাকশনের মধ্যে কিছু সিমিলারিটি আছে। বুঝা গেছে? বুঝতে পারছেন কথাটা? জি স্যার। আচ্ছা, এই মেটালে হিট কন্ডাকশনটা মেইনলি ইলেকট্রনের মাধ্যমে হয়, এই অ্যাটম থেকে অ্যাটমে খুব সামান্য হিট যায়। সো মেটালে যে হিট কন্ডাকশনটা সেটার সাথে আমার ইলেকট্রনিক কন্ডাকশনের একটা সম্পর্ক আছে। তো এখন ইলেকট্রনিক কন্ডাকশনের ইকুয়েশনটা তো আশা করি সবার জানা আছে, যে এই ফর্মুলাটা আমরা ডিরাইভ করছিলাম না, J ইজ ইকুয়াল টু সিগমা ই। খেয়াল আছে নাকি খেয়াল নেই? জি স্যার, ওই জুট বড় থেকে। জি স্যার। উপরে থেকে খেয়াল বের করছিলাম। আচ্ছা, তাহলে এইটাকে কি লেখা যায় দেখেন, যেটা হচ্ছে কারেন্ট ডেনসিটি। একটা রডের মধ্যে দিয়ে আমার পার ইউনিট এরিয়ায় আমার কি পরিমাণ কারেন্ট যায় সেটা হচ্ছে কারেন্ট ডেনসিটি, মানে আই বাই এ। সিগমাটা হচ্ছে কন্ডাক্টিভিটি, ইলেকট্রনিক কন্ডাক্টিভিটি, এবং ইটা হচ্ছে কি, ইলেকট্রিক্যাল ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড। তার মানে আমার এখানে যদি আমি একটা ভোল্টেজ দিই ভি, ইলেকট্রিক এবং ডিসটেন্সটা যদি হয় ডি, ইলেকট্রিক ফিল্ডটা হবে কি ভি বাই ডি। ইলেকট্রিক ফিল্ডের মেইন এটা কি, ফর্মুলাটা কি, E is equal to minus dV by dx। এটা তো জানেন না? Rate of change of voltage with respect to distance is called electric field। এই ইকুয়েশনটা দেখছেন না, E is equal to minus dV by dx, দেখছেন নাকি দেখেন নাই? জি স্যার, দেখি। জি স্যার। ভোল্টেজ যেদিকে আর কি কমে, মানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা আমার সেদিকে হয়, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা সেদিকে হয়, সেই জন্য একটা নেগেটিভ সাইন। তাহলে এখানে আমার জাস্ট ই এর জায়গায় আমি ডিভি ডিএক্স বসাই দিছি, এটা আমার ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন। ইলেকট্রিক ফিল্ড যখন ইউনিফর্ম হয় তখন এই ইকুয়েশনটা ইউজ করা যায়, ডি ভি বাই ডি। ইলেকট্রিক ফিল্ড যখন ইউনিফর্ম হয় না তখন এই ইকুয়েশনটা ইউজ। আচ্ছা, তাহলে আমার এই আলটিমেটলি ইকুয়েশন দ্বারাই হচ্ছে I is equal to minus a sigma dv dx। তাহলে এখানে বলেন তো ড্রাইভিং ফোর্স কি, এখানে এখানে ড্রাইভিং ফোর্স কোনটা? ভোল্টেজ স্যার। ভোল্টেজ। আর ফ্লো হয় হচ্ছে আমার কারেন্ট, ঠিক আছে, চার্জ। এখন দেখেন এখানে যখন আমার হিট ট্রান্সফারের কথা আমি বিবেচনা করব, তখন আমার হিট ট্রান্সফারের ক্ষেত্রে ইকুয়েশনটা হচ্ছে এইটা, হিট ট্রান্সফারের ইকুয়েশন হচ্ছে এইটা। এটাকে কিন্তু লেখা যায় এই আইটাকে আমরা কি লিখতে পারি, রেট অফ চেঞ্জ অফ চার্জ ডিকিউ। আচ্ছা, এখানে কিউ দিয়ে আমি চার্জ বুঝাইছি, ডিকিউ ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস এ সিগমা ডিভি ডিএক্স। এখানে কিউ দিয়ে আবার হিট বোঝানো হয়েছে। আচ্ছা, একটু খেয়াল করেন যে এই হিট ট্রান্সফারের ইকুয়েশনটা হচ্ছে এটা, রেট অফ চেঞ্জ অফ হিট, রেট অফ ফ্লো অফ হিট ইজ ইকুয়াল টু মাইনাস এ, এটা হচ্ছে কাপ্পা বলে, এটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি, যেখানে ম্যাটেরিয়ালের থার্মাল কন্ডাক্টিভিটি, এবং
চেঞ্জ অফ টেম্পারেচার উইথ রেসপেক্ট টু ডিসটেন্স। তাহলে খেয়াল করেন, এই যে একটা রড, এই রডে যদি আমার এখানে থাকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এই পাশে যদি থাকে আমার 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমার রেট অফ ফ্লো অফ হিট, মানে হিটের ইউনিট কি জানেন সবাই? হিটের ইউনিট কি? হিট কি একটা কি? হিট কি এনার্জি নাকি কি বলেন? হিট এনার্জি স্যার। এনার্জি ইউনিট কি? জুল। জুল। এনার্জি ইউনিট হচ্ছে জুল। তাহলে চার্জের ইউনিট যেমন কুলম্ব, এনার্জি ইউনিট হচ্ছে জুল। তাহলে রেট অফ চেঞ্জ অফ হিট সমান হচ্ছে জুল পার সেকেন্ড। আর পার সেকেন্ডে কি পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে এই পাশ থেকে এই পাশে, মানে এই যে কোনো একটা পয়েন্টে আমার কি পরিমাণ হিট হচ্ছে ডিকিউ ডিটি, মানে পার সেকেন্ডে আমার কি পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে। ইলেকট্রিক কন্ডাকশনের ক্ষেত্রে যেমন আমরা চার্জ দেখতাম না যে আমার এই ক্রস সেকশনে কতটুকু চার্জ গেল, এখন আমরা দেখবো এই ক্রস সেকশনে কতটুকু আমার হিট গেল। ঠিক আছে, এই হিটটা হবে এরিয়া ইনটু কাপ্পা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি এবং ডিটি ডিএক্স। তাহলে আমরা যেমন আগে ডিভি বাই ভিডি দিয়ে ভাগ করছিলাম, ভি বাই ডি দিয়ে ভাগ করছিলাম, এখন আমরা বের করবো টি বাই ডি। এখানে টি এর মান কত? টি এর মান হচ্ছে দুইটা ডিফারেন্স, 300 মাইনাস 100, তার মানে হচ্ছে 200 ডিভাইডেড বাই আমার এই লেন্থটা। তাহলে এইটাই হচ্ছে আমার রেট অফ ফ্লো অফ হিট। তাহলে দুইটা ইকুয়েশনের মধ্যে আপনারা মিলটা খুঁজে পাইছেন না? একই ধরনের না? জি স্যার। এই 22 আর 23 একই ধরনের। এটা হচ্ছে আমার ইলেকট্রিক কন্ডাকশনের ক্ষেত্রে, আমার এটা হচ্ছে আমার থার্মাল কন্ডাকশনের ক্ষেত্রে। এই মিলটা থাকার কারণটা কি? মিলটা থাকার কারণ কি? কিভাবে বলবেন কারণটা কি বলেন? স্যার ইলেকট্রনের দুইটাই প্রসেসই হচ্ছে আমার ইলেকট্রনের কারণে হয়। ওই চার্জ ট্রান্সপোর্টটাও ইলেকট্রন করে, আবার এখানে হিট ট্রান্সপোর্টটাও ইলেকট্রন করতেছে, যার কারণে আমার এইটা। তাহলে যে কোনো ম্যাটেরিয়ালের এই কাপ্পাটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি আর সিগমাটা হচ্ছে আমার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। তাহলে কাপ্পা আর সিগমা এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটাকে বলা হয় ওয়াইটম্যান ফ্রান্স লরেন্স ল। ওয়াইটম্যান ফ্রান্স লরেন্স ল। এটা হচ্ছে কাপ্পা, এটা হচ্ছে আমার সিগমা। এটা মনে করলাম যে কোনো একটা টেম্পারেচার, তাহলে যে কোনো টেম্পারেচারে কাপ্পা সিগমার রেশিওটা একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের নাম হচ্ছে ওয়াইটম্যান ফ্রান্স লরেন্স কোএফিশিয়েন্ট বলে, কিংবা লরেন্স নাম্বার বলে। এটার মানটা হচ্ছে 2.4 × 10⁻⁸ ওয়াট ওহম পার কেলভিন স্কয়ার। বুঝা গেছে? জি স্যার। তার মানে কোনো ম্যাটেরিয়ালে যদি থার্মাল কন্ডাক্টিভিটি জানেন, তাহলে ওইটা থেকে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বের করতে পারবেন। আর কোনো ম্যাটেরিয়ালে যদি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি জানেন, ওইখান থেকে থার্মাল কন্ডাক্টিভিটি বের করতে পারবেন। বুঝতে পারছেন নাকি? বোঝা গেছে নাকি বোঝা যায়নি? জি স্যার। আচ্ছা, তার মানে আপনার কাছে যদি কোনো একটা রড দেওয়া থাকে, আপনি যদি এটা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বের করতে পারেন, এই রডে কি পরিমাণ হিট ট্রান্সফার হবে কিংবা কত সহজে এটা হিট ট্রান্সফার করবে, এটা জানতে পারবেন এই এই ইকুয়েশন থেকে। এই ইকুয়েশন থেকে আপনি থার্মাল কন্ডাক্টিভিটিটা বের করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা একটা নতুন ধরনের রেজিস্ট্যান্সের নাম শুনবো, সেটা হচ্ছে থার্মাল রেজিস্ট্যান্স। আপনারা ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সের নাম শুনছেন সবাই না? ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সটা কি আসলে? ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সটা কি আসলে একটু বলতে পারবেন? রেজিস্ট্যান্সটা কি আসলে? মানে রেজিস্ট্যান্সটা হচ্ছে আমার মানে কোন প্রসেসে যেটা বাধা দান করে সেটাই হচ্ছে আমার রেজিস্ট্যান্স। ঠিক আছে, যেমন এই ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সটা কি করে? ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সটা আমাদের চার্জ ট্রান্সপোর্টকে বাধা দান করে। যেহেতু থার্মাল কন্ডাকশনটা ইলেকট্রনের মাধ্যমে আছে, তাহলে অবশ্যই একটা থার্মাল রেজিস্ট্যান্স আছে। তাহলে থার্মাল রেজিস্ট্যান্সটা আমরা কিভাবে বের করতে পারবো সেটা একটু খেয়াল করুন, যে আমরা ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সটা কিভাবে বের করছিলাম। এই ইকুয়েশন রোয়েল বাই এ। হ্যাঁ, ঠিক আছে, এই যে আমার এই ইকুয়েশনটা তো আমি যে এখান থেকে পেলাম 20 নাম্বার থেকে। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সটা দেখেন,
মানে এই পুরো জিনিসটাকে আমি নিচে নিয়ে আসলাম, তাহলে এই কোশ্চেনটা তো সবারই জানা আছে না, ভি ইজ ইকুয়াল টু আই আর, এটা তো আশা করি বুঝতে পারছেন। তাহলে আর কোনটা দাঁড়ায়, আর হচ্ছে আমার এই যে এইটা এল বাই এ সিগমা। and সিগমা সিগমা কে আবার 1 বাই রো লেখা যায়, রো এল বাই এ কিংবা এল বাই এ সিগমা। এ সিগমা। তেমনি ওই তাহলে ইকুয়েশন 22 নম্বর ইকুয়েশনটা একইভাবে লেখা যায়, ঠিক আছে। ইকুয়েশন 22 হচ্ছে ইকুয়েশন 22টাও আমার সিমিলারলি এটাকে যেমন আমি কনভার্ট করছি, এটাকে আমি একইভাবে কনভার্ট করে লিখতে পারি। তাহলে এই যে এই জিনিসটাকে বলি হচ্ছে আমরা থার্মাল রেজিস্ট্যান্স, এটাকে বলি হচ্ছে আমরা থার্মাল রেজিস্ট্যান্স, ঠিক আছে। তার মানে আপনার যদি কোনো ম্যাটেরিয়ালের থার্মাল রেজিস্ট্যান্স জানা থাকে, যেমন কোনো একটা ম্যাটেরিয়ালের যেমন ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স জানা থাকলে আপনি যদি ভোল্টেজ ডিফারেন্স জানেন, তাহলে কি করবেন, কারেন্ট বের করবেন কিভাবে, জাস্ট আমার এই রেজিস্ট্যান্সে ভাগ করে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। আর থার্মাল রেজিস্ট্যান্স যদি জানা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার টেম্পারেচার ডিফারেন্স যদি জানা থাকে, তাহলে আপনি ওই থার্মাল রেজিস্ট্যান্সে ভাগ করলে আপনি রেট অফ ফ্লো অফ হিটটা পেয়ে যাবেন। বুঝা গেছে নাকি বোঝেন? জি স্যার। তাহলে এখানে থার্মাল প্রসেসের ড্রাইভিং ফোর্স কোনটা? টেম্পারেচার ডিফারেন্স। এটা হচ্ছে আমার কজ, আর হিট ফ্লো হচ্ছে ইফেক্ট। আর ইলেকট্রিক্যাল কন্ডাকশনে আমার টেম্পারেচার ভোল্টেজ ডিফারেন্সটা হচ্ছে কজ, আর কারেন্টটা হচ্ছে আমার ইফেক্ট। এখানে জাস্ট একটা ম্যাথ দেখানো আছে, ছোট ম্যাথ। খেয়াল করেন যে a brass disc of electrical resistivity conducts heat from heat source to heat sink at a rate of 10 watt. If the diameter is 20 millimeter and thickness is 30 millimeter, then what is the temperature drop across the disc? Neglect heat loss from the surface. সারফেস দিয়ে কোনো হিট লস নেই, যেটা দিচ্ছি সেটা ট্রান্সফার হচ্ছে। এখানে আমার দেওয়া আছে রিলেটিভ রেজিস্টিভিটি, যেহেতু আপনার থার্মাল প্রসেসের কথা বলেছে, আপনার অবশ্যই থার্মাল রেজিস্টিভিটি থার্মাল কন্ডাক্টিভিটি জানা লাগবে। তাহলে আমরা ওই ওয়াইডম্যান ফ্রান্স লরেন্স ইকুয়েশন দিয়ে আমরা এটা বের করতে পারি। যখন আপনার টেম্পারেচারে দেওয়া থাকবে না, তখন আপনার ধরে নেবেন রুম টেম্পারেচার মানে 30 ডিগ্রি। তাহলে আমার দেওয়া আছে হচ্ছে রেজিস্টিভিটি, তাহলে এখানে আমার কন্ডাক্টিভিটি, যেহেতু আমার এখানে ইকুয়েশন আছে কন্ডাক্টিভিটি, আমি জাস্ট ইনভার্স করে নিলাম। বুঝতে পারছেন নাকি? জি স্যার। জি স্যার। ন্যানোমিটারকে ন্যানো ওহমকে টেন টু দি পাওয়ার -9 সেটাকে ডিভাইড করে দিলে ওটাই 10 টু দি পাওয়ার -8। আলটিমেটলি আমার লাস্টে যে ইকুয়েশনটা আসছে, যে এটার মানটা আসে হচ্ছে 146 ওয়াট পার মিটার পার কেলভিন। আচ্ছা, আর থার্মাল রেজিস্ট্যান্সটা এখন আমার কি চাইছে, এটা হচ্ছে টেম্পারেচার ড্রপ। টেম্পারেচার ড্রপ যদি চাই, তাহলে এখানে আমার প্রথমে যেটা বের করতে হবে, আমার এই হিট ফ্লো রেটটা জানা আছে। এটা কিসের ইকুইভ্যালেন্ট বলতে পারবেন? ইলেকট্রিক্যালের কিসের ইকুইভ্যালেন্ট রেট এই হিট ফ্লো রেট? স্যার কারেন্টের ইকুইভ্যালেন্ট। কারেন্ট। তাহলে আমার জানা আছে, আই জানা আছে, আমার বের করতে হবে ভি ইজ ইকুয়াল আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। এখানে আমার এটা এই থার্মাল কন্ডাক্টিভিটি এটা হচ্ছে আমার কিউ বার ইজ ইকুয়াল টু ডেল টি বাই থিটা। এখানে থিটার মানটা আমার বের করতে হবে। থিটার মানটা তো জানেন যে ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি জানা থাকলে, কন্ডাক্টিভিটি জানা থাকলে যেমন আমার আর বের করা যায়। থিটার ইকুয়েশনটা হচ্ছে এটা, যে থিটা ইজ ইকুয়াল টু এল বাই এ কাপ্পা। এটা মানটা বসাই দিলাম, এর মানটা বসাই দিলাম, কাপ্পার মানটা বসাই দিলাম, আর আমার এরিয়ার মানটা বসাই দিলাম। তাহলে আলটিমেটলি আমার থার্মাল রেজিস্টিভিটি আসে হচ্ছে 0.65 কেলভিন পার ওয়াট। ঠিক আছে, তারপরে থার্মাল রেজিস্টিভিটি যেহেতু জানা আছে, ওইটার সাথে আমি জাস্ট হিট ফ্লোটা গুণ করলেই আমার টেম্পারেচার ডিফারেন্সটা পাওয়া যাবে। সো আলটিমেটলি এগুলো ওই নরমাল ইলেকট্রিক্যাল যে মেজারমেন্ট গুলো সেগুলোর মতোই আর কি। আরো বুঝতে অসুবিধা আছে এটা?
ইউনিট গুলো ভালো মতো খেয়াল করেন, ঠিক আছে? ইউনিট গুলো ভালো মতো খেয়াল করেন, কোন কোয়ান্টিটির সাথে কোনটা ভাগ হয়েছে গুণ হয়েছে এটা দেখলে ইউনিট গুলা বুঝতে পারবেন। এখানে ইউনিটটা দেওয়া আছে হচ্ছে কেলভিন পার ওয়াট, বিকজ কারণটা কি, এটা হচ্ছে থার্মাল রেজিস্ট্যান্স। থার্মাল রেজিস্ট্যান্সটা কিভাবে আসছে, এটা হচ্ছে আমার ওয়াট আর এটা হচ্ছে আমার কেলভিন, অবশ্যই আমার এই পাশে আসলে কেলভিন বাই ওয়াটই হবে, বুঝতে পারছেন? বুঝা গেছে বোঝা যায়নি? জি স্যার। জি স্যার। সিমিলারলি কাপ্পার ইউনিটটা কিভাবে আসছে, এই কাপ্পাটা কোথা থেকে আসছে, এটা ইজ ইকুয়াল টু এ কাপ্পা ডেল টি এম ডেল টি বাই ডেল এক্স। এখান থেকে ইউনিটটা দিকে এখানে এই ইউনিটটা হচ্ছে ওয়াট, কিন্তু রেট অফ ফ্লো অফ হিট, এই ইউনিটটা হচ্ছে মিটার স্কয়ার। মিটার স্কয়ার। এখন আমার বের করতে হবে কাপ্পার ডাইমেনশন, ডেল টি ডাইমেনশন হচ্ছে কে, কেলভিন। হ্যাঁ, আর এটার ডাইমেনশন হচ্ছে এম, মিটার। এম এম কেটে চলে যায়, একটা এম থাকে, আলটিমেটলি আমার কাপ্পার ডাইমেনশনটা আসে ওয়াট পার মিটার পার কেলভিন। জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে এটা তাহলে আমি আর দেখাচ্ছি না, এটা তো দেখালামই, থার্মাল কন্ডাকশন ইনসুলেটর। তাহলে এখন দেখেন ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ নন মেটালস, তাহলে এটা একটা জাস্ট ডায়াগ্রাম যে আমরা কোন রেঞ্জের কন্ডাক্টিভিটি দেখালে কোন ম্যাটেরিয়ালকে আমরা কি ধরনের বলবো। কন্ডাক্টেন্স সাধারণত আমার এই কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি সাধারণত আমার এই 10 টু দি পাওয়ার 3 এর উপরে হয়। আর কোন ম্যাটেরিয়াল যদি 10 টু দি পাওয়ার -9 থেকে 10 টু দি পাওয়ার 3 এই রেঞ্জে কন্ডাক্টিভিটি শুরু করে, তাহলে ওটা আমরা সেমিকন্ডাক্টর বলতে পারি। এর নিচে যদি দেখায় তাহলে এটাকে আমরা ইনসুলেটর বলতে পারি, বুঝতে পারছেন? তাহলে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ মেটালস মানে এটা আমার জাস্ট দেখা হচ্ছে যে এই ক্লাসিফিকেশনটা কিভাবে করা হয়েছে, কোনটাকে সেমিকন্ডাক্টর বলতে পারি, কোনটাকে কন্ডাক্টর বলতে পারি, কোনটাকে ইনসুলেটর বলতে পারি ইন টার্মস অফ কন্ডাক্টিভিটি। আরো বেশি কন্ডাক্টিভিটি যদি দেখায় তাহলে সেটাকে আমরা সুপার কন্ডাক্টর বলি, মানে অনেক বেশি কন্ডাক্টিভিটি যেটাকে দেখায় যেখানে কোনো ডেসিপেশন নেই সেগুলোকে আমরা সুপার কন্ডাক্টর বলি, বুঝা গেছে? জি স্যার। তাহলে এখন দেখেন যে এটা হচ্ছে একটা সিলিকনের একটা ডায়াগ্রাম। সিলিকনে আমার জানেন যে সিলিকনে আমার দুই ধরনের চার্জ থাকে, কি কি চার্জ থাকে সিলিকনে? দুই ধরনের চার্জ ক্যারিয়ার স্যার, হোল আর হচ্ছে হোল আর ইলেকট্রন। আমার নরমালি মেটালে থাকে কেবলমাত্র ইলেকট্রনগুলো এমন থাকে কিন্তু। তাহলে এখন দেখেন হোলগুলো কিভাবে তৈরি হয়। সো সাপোজ যখন আমার সিলিকনগুলো কি হয়, সিলিকন একটা অপরের সাথে হচ্ছে আমার সিলিকনের আউটার শেলে কয়টা ইলেকট্রন থাকে জানা আছে? সিলিকনের আউটার শেলে কয়টা ইলেকট্রন? চারটা। তাহলে এখন দেখেন প্রতিটা সিলিকনের সাথে প্রতিটা সিলিকন হচ্ছে কোভালেন্ট বন্ড দিয়ে যুক্ত থাকে। তাহলে প্রতিটা সিলিকনের চারপাশে হচ্ছে আমার 8টা করে বন্ড থাকে। তার মানে সিলিকন যেহেতু আমার এর 8টা ইলেকট্রনের একটা শেল আছে বাইরে, তার মানে এটা হচ্ছে আমার স্যাচুরেটেড এবং নরমাল অবস্থায় এটা কোনো কন্ডাকশন করে না, কারণ এখানে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। এখন একটু খেয়াল করি, আমি যদি একটু টেম্পারেচার বাড়াই কিংবা কোনো ডোপিং করি, তাহলে এই একটা ইলেকট্রন এখান থেকে আমার ছুটে যাবে, ছুটে যেয়ে কি করবে, ও একটা পজিটিভ চার্জ ফেলে যাবে এখানে। এখন যখন আমার ইলেকট্রন গুলো ছেড়ে গেল তখন কিন্তু আমার দুই ধরনের চার্জ তৈরি হচ্ছে, একটা হচ্ছে আমার ইলেকট্রন আর একটা হচ্ছে আমার হোল। এখন আমি যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে ইলেকট্রনটা এই পাশে চলে যাবে এবং হোলটা আমার এদিকে চলে যাবে। আচ্ছা, হোলের কিন্তু আসলে কোনো মুভমেন্ট হয় না, হোলটা হচ্ছে আপনার অ্যাপারেন্ট মুভমেন্ট বলে যেটা আমাকে, যেমন ধরেন আপনারা যদি একটা মনে করেন একটা অডিটোরিয়ামে আমাদের একটা চেয়ার যদি ফাঁকা থাকে এবং আপনারা যদি একজন আরেকজন থেকে ডানে শিফট হয়ে যান, তাহলে কি মনে হবে যে অ্যাপারেন্টলি কোনো মানুষ শিফট হচ্ছে না, চেয়ারটা শিফট হচ্ছে, এটা মনে হবে না? এইখানেও দেখেন এই ইলেকট্রনটা কিন্তু ফ্রি হয়ে গেছে, এখানে চলে গেছে। এখন এইখানে আমার পজিটিভ আছে, চার্জ আছে, তখন কি হবে, এই বন্ড থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসবে, তখন আমার মনে হবে যে পজিটিভ চার্জ তাহলে আবার এখানে চলে আসবে। আর এখান থেকে একটা ইলেকট্রন এখানে শিফট হয়ে আসবে, এখানে মনে হবে আমার পজিটিভ চার্জ এভাবে চলে আসবে।
আর এই ইলেকট্রনটা তো ফ্রি হয়ে গেছে, এটা হচ্ছে আমার নরমালি মেটালের কন্ডাক্টর ইলেকট্রনের মতো কাজ করবে। বুঝতে পারছেন? তাহলে এখানে আমার দুই ধরনের ক্যারিয়ার থাকে, একটা হচ্ছে হোল, একটা ইলেকট্রন। তাহলে এখন আমরা ওই রুট মডেলে দেখছিলাম যে কোনো মেটালের কন্ডাক্টিভিটি হচ্ছে ইএন মিউ ই। এনটা হচ্ছে এখানে কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন, ইটা হচ্ছে ইলেকট্রনিক চার্জ, এবং মিউ ইটা হচ্ছে, মিউ ইটা কি খেয়াল আছে? রেড ভেলোসিটি। মোবিলিটি, ডি ভেলোসিটি। মিউ মিউ মোবিলিটি। তাহলে এখানে সেমিকন্ডাক্টরের যেহেতু দুই ধরনের ক্যারিয়ার থাকে, সেই কারণে আমার এই যে কত ধরনের ক্যারিয়ার থাকে সেগুলো আমার সাধারণত যোগ হয় কন্ডাক্টিভিটিতে। হোলের কনসেন্ট্রেশন যদি পি হয়, আমরা ই পি মিউ এইচটা হচ্ছে এখানে হোলের মোবিলিটি। বুঝতে পারছেন? এখানে একাধিক ধরনের যদি ক্যারিয়ার থাকে তাহলে আমার এই এভাবে কন্ডাক্টিভিটি গুলো যোগ হয়, প্রতিটা আলাদা ক্যারিয়ারের জন্য আমার কন্ডাক্টিভিটি গুলো যোগ হয়। বোঝা গেছে কি বোঝা যায়নি? জি স্যার। তারপরে আরেক ধরনের দেখেন যে মাঝে মাঝে আপনারা দেখেন যে ওই, আচ্ছা, আয়নিক বন্ড কি, আয়নিক সলিড যেগুলো, মানে আপনার আয়নিক বন্ড দিয়ে তৈরি যেসব ম্যাটেরিয়াল, ওগুলো কি নরমাল অবস্থায় কারেন্ট কন্ডাক্ট করে? আইডিয়া আছে? নরমাল অবস্থায় করে। ওগুলো কি হচ্ছে, আপনারা যে দেখছেন না ওই ইলেকট্রোলাইট যেগুলো বলি আমরা, ওগুলো কি সলিউশন তৈরি করতে হয় না? সলিউশন তৈরি করলে তারপরে হচ্ছে ওরা, কারণ কি আয়নের মধ্যে হচ্ছে আপনার আয়নিক বন্ডের মধ্যে হচ্ছে আমার আয়ন আছে, চার্জড আয়ন আছে, কিন্তু ওগুলো হচ্ছে আপনার একটা অপরের সাথে আপনার আকর্ষণের মাধ্যমে আর কি ওরা ফিক্সড অবস্থায় থাকে, ওরা কোনো মুভমেন্ট করতে পারে না। আর যেখানে কোনো চার্জের মুভমেন্ট নাই সেখানে আমার কোনোদিন কারেন্ট ফ্লো হবে না। মানে কারেন্ট ফ্লো হইতে হলে আমার অবশ্যই একটা চার্জের মুভমেন্ট থাকতে হবে, এবং চার্জের মুভমেন্ট যেভাবেই হোক, এটা ইলেকট্রন করুক, এটা আয়ন করুক, বা ওইটা হোল করুক। এখন একটা জিনিস খেয়াল করেন যে মাঝে মাঝে আপনারা দেখেন যে ক্রিস্টাল কিংবা গ্লাস কন্ডাক্টিভ হয়ে যায়, কারণটা কি? ধরেন একটা গ্লাসের স্ট্রাকচার এরকম, কোনো কারণে একটা গ্লাসের মধ্যে একটা সোডিয়াম আয়ন ঢুকে গেল, এই সোডিয়াম আয়নটা তখন এর মধ্যে ফ্রি মুভমেন্ট করতে পারবে এবং এটা কারেন্ট ক্যারিং করবে। সিমিলারলি আমার ক্রিস্টালে, সিরামিকেও দেখেন এরকম একটা ডিসপ্লেসড জায়গা, এখানে যখন ক্রিস্টালটা তৈরি করা হয়েছে তখন দেখেন এখানে একটা ভ্যাকেন্সি তৈরি হয়ে গেছে, এবং এই ভ্যাকেন্সির মাধ্যমে আমার একটা এই আয়নগুলো মুভমেন্ট করতে পারবে, যার কারণে আমার যখনই আয়নের মুভমেন্ট হবে তখনই আমার একটা কারেন্ট ফ্লো হবে। তাহলে এখানে জাস্ট দেখানো হয়েছে যে যখন একটা নন মেটালে তো কেবলমাত্র ইলেকট্রনের কারণে কারেন্ট ফ্লো হয়, কিন্তু নন মেটালে হচ্ছে বিভিন্ন ধরনের কারণে কারেন্ট ফ্লো হতে পারে, বিভিন্ন ধরনের চার্জ ক্যারিয়ারের কারণে আমার কারেন্ট ফ্লো হতে পারে, এবং কন্ডাক্টিভিটি হবে প্রতিটা চার্জ ক্যারিয়ারের ইন্ডিভিজুয়াল কন্ডাক্টিভিটির সামেশন। প্রতিটা চার্জ ক্যারিয়ারের চার্জের পরিমাণ, ডেনসিটি এবং মোবিলিটি এটা গুণ করে আমার যেটা হয় সেটাই আর কি আপনার টোটাল কন্ডাক্টিভিটি। আপনাদের এই যে 2 নম্বর চ্যাপ্টার থেকে এই টপিকগুলোই মেইনলি আপনাদের পরীক্ষা যেভাবে হোক এই চ্যাপ্টারগুলোই থাকবে, ঠিক আছে? আর এর বাইরে আশা করি কোনো ম্যাথ দেওয়া থাকবে না, যদি আমি কোশ্চেন করি। আর যদি এমন হয় যে দুইটা সেকশন মিলিয়ে কোশ্চেন হচ্ছে তখন হয়তো একটু ঝামেলা হতে পারে, সমস্যা নেই, আমি আপনাদের পরে জানাই দিব যে কোন অ্যাডিশনাল টপিকগুলো আপনার করতে হবে। ঠিক আছে, এই স্লাইডটা আমি দিয়ে দিব, আপনারা একটু সময় থাকলে দেখে নিন। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, আর আমি কিছু অ্যাডিশনাল টপিক করেছি, এগুলো আপনাদের সিলেবাসের মধ্যে না, কিন্তু আপনাদের মনে করেন একটু জানা দরকার, কারণ ভবিষ্যতে যদি কোনো জায়গায় ভাইবার পরীক্ষা হয় তাহলে আপনারা হয়তো বা এই টপিকগুলো শুনে না, যদি চিনতে না পারেন তাহলে আপনাদের একটু প্রবলেম হতে পারে। জাস্ট আমি আপনাদের অ্যাডিশনাল কিছু টপিক করেছি আপনাদের জানার জন্য আর কি। তাহলে মোটামুটি এই টপিকগুলোর উপরে কারো কোনো কোশ্চেন আছে যেগুলো আমি পড়েছি? আচ্ছা, তো পরেন একটু স্লাইড একটু দেখেন, যদি কোনো সমস্যা হয় তাহলে পরে আমাকে জিজ্ঞেস করুন, ঠিক আছে? আমার এখানে প্রবলেমটা হচ্ছে। আলটিমেটলি একটু খেয়াল রাখবেন যে কোনটা কি আসলে, মানে গুলাই ফেললে ঝামেলা, ঠিক আছে? কোনটা নর্ডিং রুল, কোনটা হল ইফেক্ট, কোনটা
ম্যাথিয়াসন রুল। একটু খেয়াল করেন, এটা দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে স্কিন ইফেক্ট, যেটাকে বলে স্কিন ইফেক্ট। স্কিন ইফেক্টটা নর্মালি কন্ডাক্টরে হয়, কেবলে হয়। বড় বড় যে কেবল দেখেন না, মোটা মোটা কেবল, এসি কেবল বলি, ওগুলোতে হয়। স্কিন ইফেক্টটা কি? আমার ধরেন একটা কেবলের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, মোটা একটা কেবলের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। ডিসি কারেন্টের ক্ষেত্রে এটা কোনো সমস্যা না, কিন্তু এসি কারেন্টের ক্ষেত্রে সমস্যা। এসি কারেন্টের ক্ষেত্রে হবে কি, যে আমার এই আপার পিক আর কারেন্ট, লোয়ার পিক থাকে। হ্যাঁ হ্যাঁ, আপার পিক আর লোয়ার পিক থাকে, কারণ এসি কারেন্টের ক্ষেত্রে অল্টারনেটিং কারেন্ট, সো আপার পিক লোয়ার পিক থেকে এখানে ইন্ডাকটেন্স তৈরি হয়। সেই ইন্ডাকটেন্সের কারণে স্ক্যান এফেক্টটা মূলত। হ্যাঁ হ্যাঁ। এটা আপনারা কোথায় করছেন? এটা পাওয়ার সিস্টেমে। পাওয়ার সিস্টেম মানে পাওয়ার সিস্টেম অন? জি স্যার। আচ্ছা আচ্ছা, তবু আমি একটু রিভিউ দিয়ে দিচ্ছি, যেহেতু পড়ছিনি তাহলে তো আশা করি সবাই জানেন। এই কেবলে কি সমস্যাটা হয়, যে আমার ডিসি কারেন্টে তো আমার কোনো চেঞ্জ নাই, ডিসি কারেন্ট তো কনস্ট্যান্ট। এসি কারেন্টে আমার হচ্ছে চেঞ্জ অফ কারেন্ট, চেঞ্জ অফ কারেন্ট। আপনারা সবাই জানেন যে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি এরকম ভাবে কারেন্ট যায়, তাহলে কন্ডাক্টরের চারপাশে আমার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় না এরকম। জি স্যার। থামটা যদি আপনি এদিকে দেন, তাহলে আপনার হাতগুলোর, হাতের আঙ্গুলগুলো যেদিকে কার্ভ করবে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা এদিকে হবে। তাহলে এখন এই এসি কারেন্ট ডিসি কারেন্টের কারণে এটা কোনো চেঞ্জ নাই, কিন্তু আমার এসি কারেন্টে যেহেতু এটা আমার কারেন্টটা সবসময় চেঞ্জ হয়, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হবে। হোয়ার দেয়ার ইজ এ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফিল্ড, সেখানে আমার একটা ইন্ডাকটেন্স ডেভেলপ হবে, এবং এই ইন্ডাকটেন্সটা কন্ডাক্টরের সেন্টারে ম্যাক্সিমাম এবং সারফেসে আমার মিনিমাম। বুঝা গেছে? বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝতে পারছি। আচ্ছা, এখন সারফেসে মিনিমাম আর এখানে ম্যাক্সিমাম হলে আপনার এটা কি হবে দেখেন, যে কারেন্টটা তখন কি করবে, সারফেসের দিকে চেপে যাওয়ার চেষ্টা করবে। এটাকে বলি স্কিন ইফেক্ট। স্কিনের দিকে চেপে যাওয়ার চেষ্টা, এটাকে বলি স্কিন ইফেক্ট। কেবলের স্কিনের দিকে যখন আমার কারেন্টটা চেপে যাওয়ার চেষ্টা করে, তখন আমার বলি স্কিন ইফেক্ট। তাহলে এটাতে মেইন সমস্যাটা হয় কি, মেইন সমস্যাটা হয় আপনার কারেন্ট ডেনসিটিটা বেড়ে যায়। মানে আমার এই কেবলটা তো ডিজাইন করা, যে এটা মনে করেন একটা 5 অ্যাম্পিয়ার রেটিং এর একটা কেবল। এটা ডিজাইন করা যে এটার মধ্যে দিয়ে আমার ইউনিফর্মলি কারেন্টটা যাবে, এইভাবে ডিজাইন করা। তো যখন আমার এইভাবে স্ক্রিনের দিকে কারেন্টটা চেপে যাবে, তখন আমার এটার মধ্যে দিয়ে কারেন্ট ডেনসিটিটা বেড়ে যাবে। ঠিক আছে? কারণ আমার আগে সারফেসটা ছিল টোটাল সারফেস, কিন্তু আমার এখন ইফেক্টিভ সারফেসটা হচ্ছে এই চারপাশের এই এতটুকু, এই যে এতটুকু সারফেস ইফেক্টিভ। এবং সারফেস থেকে যতটুকু এরিয়ার মধ্যে আমার কারেন্টটা মুভমেন্ট করতে থাকে, ওটাকে বলি আমরা স্কিন ডিপ। বুঝা গেছে? জি স্যার। ওটাকে বলি আমরা স্কিন ডিপ। তাহলে আমার আগে ইফেক্টিভ এরিয়া ছিল হচ্ছে পাই এ স্কয়ার, কিন্তু এখন আমার ইফেক্টিভ ডেপথ হয়ে যাচ্ছে, এরিয়া হয়ে যাচ্ছে পাই 2 পাই এ।
ডেল্টা। তাহলে এটাকে বলি আমরা স্কিন ডেপথ, এবং এটা ডিপেন্ড করে হচ্ছে আমার ফ্রিকোয়েন্সির উপরে। ফ্রিকোয়েন্সি যত বেশি হবে স্কিন ডেপথ তত আমার কম হবে। এটাতে হয় কি আপনার ওই কেবলটা আর কি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, যেটা আমার ওটার ক্যাপাসিটির বাইরে কারেন্ট ডেনসিটি ফ্লো হয়। এই কারণে হচ্ছে অনেক কেবল ডিজাইন করা হয় যেগুলো ওয়েব গাইড, মানে এটা হচ্ছে রাউন্ড শেপের কেবল। এই কারণে হচ্ছে কেবলের শেপটা চেঞ্জ করে আপনার বিশেষ এক ধরনের মানে যেটা ওয়েব গাইড বলে, নর্মালি আপনার এই রাউন্ড শেপের কেবল তৈরি করে আর কি ইফেক্টটা কমানো যায়। এটা বলি স্কিন ইফেক্ট। তাহলে আর একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আপনারা ইলেকট্রোমাইগ্রেশনের নাম শুনছেন? ইলেকট্রোমাইগ্রেশন আচ্ছা, তার আগে থিন ফিল্মের নাম শুনছেন? থিন ফিল্ম মেটাল। আচ্ছা, থিন ফিল্ম মেইনলি হচ্ছে কোনো ম্যাটেরিয়াল যদি আপনার এটার যে থিকনেসটা যদি অ্যাটমিক রেঞ্জে হয় তাহলে সেটাকে বলবো আমরা থিন ফিল্ম। বুঝা গেছে? এবং একটা সিলিকনের যদি থিকনেসটা, একটা সিলিকন ধরেন এরকম একটা সিলিকনের বার, থিকনেসটা যদি আমার অ্যাটমিক রেঞ্জে হয়, অ্যাটমিক রেঞ্জ বলতে আমার ন্যানোমিটার রেঞ্জে যদি হয় তাহলে ওটাকে বলবো আমরা থিন ফিল্ম। তার আগে আপনাদের তোরা তো ডিএলডি করছেন না? ডিএলডি কোর্সটা করছেন? জি স্যার। ডিএলডি যদি করে থাকেন আপনাদের একটা, আপনারা ট্রানজিস্টর দিয়ে কিভাবে বিভিন্ন লজিক বানায় এটা তো আশা করি জানেন না? যে ভিডিওটা দেখেন এখানে জাস্ট আমি একটা আপনাদের ট্রানজিস্টরের থিন ফিল্ম মেটালটা কি সেটা দেখাচ্ছি, কিন্তু জাস্ট আমার এখানে একটা ট্রানজিস্টরের প্রসেসটা দেখানো আছে যে কিভাবে ট্রানজিস্টর তৈরি করা হয়। প্রথমে একটা বালির ভিতর থেকে আমার এভাবে একটা সিলিকনটা আমার পিউরিফাই করা হলো, ঠিক আছে? একদম শুরুতে আমার বালি ছিল, মনে করেন বালি কালেক্ট করা হলো। এটা বালির ফর্মুলাটা কি জানেন তো সবাই না? স্যান্ডেড সিলিকন অক্সাইড না, সিলিকন ডাইঅক্সাইড। এখান থেকে আমার সিলিকনটা পিউরিফাই করে আমার এরকম ভাবে একটা সিলিকনের বার তৈরি করা হলো, এবং এগুলো হচ্ছে আমার কেটে এগুলো বলে ওয়েফার, এটাকে বলা হচ্ছে ওয়েফার। ওয়েফারেই হচ্ছে আপনার চিপ ডিজাইন করা হয়। ওই ওয়েফারটা হচ্ছে রোটেট করে আমার এটা ইউনিফর্ম করা হচ্ছে। তাহলে এখানে এটা বলে ফটোলিথোগ্রাফি। এই ফটোলিথোগ্রাফির মাধ্যমে আপনার ট্রানজিস্টরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডোপিং কিংবা বিভিন্ন জায়গায় আমার কোথায় গেট কোথায় ড্রেইন এই যে ডোপিং করা হচ্ছে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার এই ফটোলিথোগ্রাফি আর এইভাবে আমার ইলেকট্রন বিম লিথোগ্রাফি এগুলোর মাধ্যমে করা হয়। তাহলে এখন দেখেন এই যে একটা ট্রানজিস্টর ডেভেলপ করা হচ্ছে আমার, এখানে গেট, তারপরে হচ্ছে ড্রেইন, ডোপিং, এভাবে বিভিন্ন ধরনের সোর্স এরকম ভাবে থাকে। যখন আমার ট্রানজিস্টর গুলো তৈরি হয়ে গেল, আচ্ছা তাহলে এখন প্রতিটা ট্রানজিস্টর তার ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে না, আপনাদের তো আইডিয়া আছে। এই ট্রানজিস্টর গুলো কিন্তু এই একটা ওয়েফারের মধ্যেই আমার হাজার হাজার ট্রানজিস্টর থাকে, বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর থাকে। এখনকার যেহেতু আমার ট্রানজিস্টর সাইজ কমতেছে, একটা ছোট চিপেও আমার নাম্বার অফ মিলিয়ন নাম্বার অফ ট্রানজিস্টর থাকে আমার, ঠিক আছে? তাহলে এখন দেখেন এই ট্রানজিস্টর গুলোতে একটা অপরটা ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করতে পারবেন না, একটা অপরটার সাথে কি অবশ্যই ইন্টারকানেক্ট থাকতে হবে। আপনারা দেখছেন একটা ন্যান্ড গেটে আমার কয়টা ট্রানজিস্টর লাগে, যেমন একটা ন্যান্ড গেটে একটা নরমালি একটা সিম্পল নট গেটে আমার দুইটা ট্রানজিস্টর লাগে, ঠিক আছে? একটা ন্যান্ড গেটে হচ্ছে আমার নরমালি 6টা লাগে, নরমালি এন্ড গেটে আর কি, এন্ড গেটে 6টা লাগে, ন্যান্ড গেটে 4টা লাগে। তাহলে এই ট্রানজিস্টরটা ওয়েফারটা যখন আমার তৈরি হয়ে গেল, এখন আমার এগুলো ইন্টারকানেক্ট করতে হবে।
এই ইন্টারকানেক্ট হচ্ছে এই যে মেটালিক রড, এগুলোকে বলা হচ্ছে আমার থিন ফিল্ম মেটালিক রড, মেটালিক ইন্টারকানেক্ট। এইভাবে এরকম ভাবে এগুলো সব মেটাল, এই মেটাল দিয়ে আমার এগুলা কানেক্ট করা হয়, এগুলোকে বলি আমরা মেটালিক ইন্টারকানেক্ট। এবং এগুলা কিন্তু খুবই থিন, মানে আপনার চিন্তার বাইরে, মানে এটা হচ্ছে ন্যানোমিটার রেঞ্জে। একটা চিপের মধ্যে এতগুলো ইন্টারকানেক্ট, আমরা বুঝতে পারছি না, একটা চিপই যত ছোট, একটা পিসির মধ্যে আপনার যখন দেখবেন চিপের জায়গাটা দেখেন যে চিপের সাইজ কিন্তু আস্তে আস্তে কমতেছে, এবং এই ইন্টারকানেক্ট গুলো খুবই শর্ট, এবং এগুলো যে একটা অপরটার সাথে লেগে আছে, এবং এগুলো কিন্তু একটা অপরটার সাথে শর্ট নাই, কোনোটাই কিন্তু কোনোটার সাথে শর্ট করা নাই। পাশাপাশি অনেকগুলো ইন্টারকানেক্ট এরকম থাকে, যার কারণে থাকে কিন্তু কোনোটাই কোনোটার সাথে কিন্তু শর্ট না, মানে এই প্রসেসটা এত সূক্ষ্ম হইতে হয়, ঠিক আছে। এবং আপনার যদি কোনো কারণে একটা অপরটার সাথে লেগে যায়, যেমন নিচেরটার সাথে কোনটা লেগে গেল, তাহলে কিন্তু আর চিপটা কাজ করবে না, এবং ওটা ডিফেক্টিভ চিপ বলবো। ইনসুলেট করা থাকে স্যার? হ্যাঁ, ইনসুলেট করা থাকে, এগুলো লেয়ার বাই লেয়ার তৈরি করা হয়। তো হ্যাঁ, মানে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ার হচ্ছে সেপারেট করা থাকে এটা ম্যাটেরিয়াল দিয়ে, বুঝা গেছে। জি স্যার। এবং এটা অপরটার সাথে ইনসুলেট করা থাকে। এখন দেখেন, এখন আমার যেই এখন এই যে এই রডগুলো, এই যে মেটালিক ইন্টারকানেক্ট, এগুলো একটা প্রবলেমের কারণে শর্ট হয়ে যেতে পারে। তো এই জিনিসটাকে বলে ইলেকট্রোমাইগ্রেশন। আমি কারণটা দেখাচ্ছি। সো জাস্ট একটু দেখে রাখেন যে মেটালিক ইন্টারকানেক্ট গুলো কিভাবে থাকে। এগুলো কিন্তু একটা ড্রেন এর সাথে একটা গেটের সাথে একটা সোর্স, আমরা ওই সার্কিট যেভাবে ডিজাইন করছেন ওই ডিএলডি তে, ওই ট্রানজিস্টর গুলো ফার্স্টে এরকম ভাবে একটা ডিজাইন করা হয়, তারপরে ভিএলএসআই এর মাধ্যমে এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা হয়। তাহলে একটু খেয়াল করেন যে ইলেকট্রোমাইগ্রেশনটা কি। সো যখন আমার যে মেটাল ইন্টারকানেক্ট গুলো দেখতেছেন, ওগুলো কিন্তু আপনার খুবই থিন আর কি, খুবই থিন, মানে এটার যে থিকনেসটা সেটা কিন্তু অনেক কম, ন্যানোমিটার রেঞ্জে। কিন্তু এগুলোর মধ্যে দিয়ে কিন্তু কারেন্টের পরিমাণ আপনার মোটামুটি রেঞ্জটা অনেক বেশি, যার কারণে এটার কারেন্ট ডেন্সিটিটা খুবই বেশি, বুঝা গেছে। এই ইন্টারকানেক্ট দিয়ে কিন্তু আসলে সিগন্যাল ট্রান্সফার হয়, সিগন্যাল ইন দা ফর্ম অফ কারেন্ট, ঠিক আছে। তাহলে দেখেন, এই এতটুকু একটা ইন্টারকানেক্টের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, কারেন্টটা মোটামুটি রিজনেবল রেঞ্জেই থাকে। সো এই কারেন্টটা দিয়ে যদি আমি এটার এরিয়াকে ভাগ করি, তাহলে কিন্তু কারেন্ট ডেন্সিটি হিউজ পরিমাণ কারেন্ট ডেন্সিটি হয়। এখন এটার মধ্যে যে সমস্যাটা হবে, কারেন্ট ডেন্সিটি যখন আমার হিউজ হয়ে যায়, তখন আমার মনে করেন একটা মেটাল ইন্টারকারেন্টের মধ্যে আমার এরকম ভাবে মেটাল অ্যাটম গুলো সাজানো আছে। যখন আমার ইলেকট্রনের কারেন্ট ডেন্সিটিটা আমার হিউজ হবে, তার মানে আমার ইলেকট্রনের ফ্লোটাও আমার অনেক বেড়ে গেছে না। কারেন্ট বেশি হওয়া মানে কি ইলেকট্রনের ফ্লো বেড়ে যাওয়া না? হ্যাঁ, ইলেকট্রনের ফ্লো যদি বেড়ে যায়, তখন আমার ইলেকট্রন গুলা এই অ্যাটমের সাথে কোলাইড করবে, বেশি পরিমাণ ইলেকট্রন আমার অ্যাটমের সাথে কোলাইড করবে। তখন কি হবে, অ্যাটমের কলিশনের রেট যখন বেড়ে যাবে, তখন অ্যাটম গুলো ডিসপ্লেসড হওয়া শুরু করবে। অ্যাটম গুলো কিন্তু আর ফিক্স থাকতে পারবে না, অ্যাটম গুলো হচ্ছে আমার ডিসপ্লেসড হওয়া শুরু করবে। সো ইলেকট্রনের এই কলিশনের কারণে অ্যাটম গুলো যখন পজিশন চেঞ্জ করে, এটাকেই বলে আমরা ইলেকট্রোমাইগ্রেশন, বুঝা গেছে। কথাগুলো একটু আটকে আটকে আইছে, আরেকবার একটু বলতেন। আচ্ছা, যখন আমার এই ইন্টারকানেক্ট গুলোতে আমার এগুলোর এরিয়াটা অনেক কম, কিন্তু আমার কারেন্টের পরিমাণ একটু মোটামুটি রিজনেবল, অনেক বেশি, তুলনামূলকভাবে বেশি। সো আমার কি করবে, এই এই ইন্টারকানেক্ট দিয়ে মনে করেন যে কারেন্টটা আছে সেটার তুলনায় এরিয়াটা আমার অনেক কম, যার কারণে এটার কারেন্ট ডেন্সিটিটা অনেক বেশি। কারেন্ট ডেন্সিটি বেশি হওয়ার কারণে আর এটার মধ্যে দিয়ে রেট অফ ফ্লো অফ ইলেকট্রনটা অনেক বেশি। আচ্ছা, তাহলে এখন যখন ইলেকট্রন ফ্লো অনেক বেশি হয়, তখন আমার কি হবে, তখন আমার ইলেকট্রন গুলো এইটার সাথে আমার কলিশনটা বেড়ে যাবে, মানে ইলেকট্রনের পাসিং রেটটা বেশি। তখন কি করবে, ইলেকট্রনটা যখন বেশি পরিমাণ ইলেকট্রন আমার এই অ্যাটমকে হিট করবে, তখন আমার এই অ্যাটম গুলো হচ্ছে মুভমেন্ট করা শুরু করবে, বুঝতে পারছেন। আপনাদের রুট মডেল দেখানো আছে না, রুট মডেলে কি ইলেকট্রন গুলো তো এরকম ফ্রিলি মুভমেন্ট করতে থাকে। যখন আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, তখন আমার এটার সাথে একটা কলিশন হয়, একটা নেট ডিপ ভেলোসিটি পেয়ে যায়। এখন কারেন্ট ডেন্সিটি যখন বেশি হয়ে যায়, তখন আমার ইলেকট্রনের এই কলিশন রেটটা, ইলেকট্রনের পরিমাণ বেশি,
তখন আমার এই কলিশন রেটটাও বেশি। স্ক্রিন দেখা যাচ্ছে না? ওকে ওকে, সেটা আগে বলবেন না, স্ক্রিন দেখা যাচ্ছে না এতক্ষণ। তাহলে এতক্ষণ আপনারা তাহলে কিছুই বোঝেন নাই নাকি? এতক্ষণ যা বলছি আইডিয়া করতে পারছেন? আচ্ছা এটা দেখেন, এইটা হচ্ছে যে ওই যে আপনাদের ইন্টারকারেন্ট যেটা দেখানো হলো ইসে ভিডিওতে, ওটা তো সবাই বুঝতে পারছেন না ইন্টারকারেন্ট গুলো কিভাবে কানেকশন থাকে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখেন এই ইন্টারকানেক্টে কারেন্ট ডেনসিটি অনেক বেশি থাকে, এই ইন্টারকারেন্ট গুলোতে কারেন্ট ডেনসিটিটা অনেক বেশি থাকে। তাহলে কারেন্ট ডেনসিটি বেশি থাকার কারণে কি হবে? কারেন্ট ডেনসিটি বেশি থাকার কারণে আমার রেট অফ ফ্লো অফ ইলেকট্রনটা অনেক বেশি এই ইন্টারকারেন্ট গুলোতে, ঠিক আছে? রেট অফ ফ্লো অফ ইলেকট্রন যখন একটা কন্ডাক্টরে বেশি হয়, তখন আমার কি করবে? এই অ্যাটম গুলোর সাথে ইলেকট্রনের কলিশনের রেটটাও বেশি হয়, অ্যাটম গুলোর সাথে ইলেকট্রনের কলিশন রেটটা বেশি হয়। সো সাপোজ ধরেন একটা কন্ডাক্টরের মধ্যে আমার এরকম ভাবে অ্যাটম থাকে, ইলেকট্রন যে কি এরকম ভাবে কলিট করে ও এই জায়গা থেকে এই জায়গায় আমার চলে যায়, এভাবে আর কি কলিশন করে এটা হয়ে চলে যায়, ঠিক আছে? তো আমার রেট অফ ফ্লো অফ ইলেকট্রন যখন বেশি হবে, তখন আমার অতিরিক্ত পরিমাণ ইলেকট্রন এদিক থেকে যাবে এবং অতিরিক্ত পরিমাণ ইলেকট্রন আমার এখান থেকে বের হয়ে যাবে। সো যখন আমার ইলেকট্রনের পরিমাণটা কারেন্টের পরিমাণ বেশি হয়ে যায়, মানে কারেন্ট ডেনসিটি বেশি হয়ে যায়, তখন আমার ইলেকট্রনের কলিশনটা বেশি হয়ে যায়, তখন আমার কি করে? এই অ্যাটমগুলো ফিক্স থাকতে পারে না, এই অ্যাটমগুলো তখন কি করবে? অ্যাটমগুলো তখন মুভমেন্ট করা শুরু করে, ঠিক আছে? তাহলে ইলেকট্রনের কলিশনের কারণে যখন আমার অ্যাটমের মুভমেন্টটা অ্যাটম মুভমেন্ট করা শুরু করে, এটাকে বলি আমরা ইলেকট্রোমাইগ্রেশন। ল্যাটিস অ্যাটম যখন আমার ইলেকট্রনের কলিশনের কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়ে যায়, তখন এই জিনিসটাকে বলি আমরা ইলেকট্রোমাইগ্রেশন। বুঝা গেছে? বুঝা গেছে নাকি বোঝা যায় নাই? হ্যালো, কথা শোনা জি যাচ্ছে? স্যার, মোটামুটি জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, তাহলে একটা ইন্টারকানেক্ট গুলো সাধারণত মেটালের তৈরি হয়, তো মেটালে এরকম আবার ভিতরে ল্যাটিস অ্যাটম থাকে, তাহলে এদিক থেকে এদিকে মনে করেন কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে ইলেকট্রন গুলো আমার এখানে যেয়ে কি করবে? এখানে এগুলো হিট করে এই পাশ দিয়ে বের হয়ে যাবে, এরকম ভাবে আমার কলিট করে এই পাশ দিয়ে বের হয়ে যাবে। তো কলিশনের সময় কি করবে? এই যখন কলিশন রেটটা অনেক বেশি হয়ে যাবে, তখন এই অ্যাটম গুলাকে ও চাবে যে সরায় ফেলবে। অ্যাটম গুলো যখন সরে যাবে, এই সরে যাওয়ার প্রসেসটাই হচ্ছে আমরা ইলেকট্রোমাইগ্রেশন বলি। তাহলে একটা জিনিস খেয়াল করেন, কোন অ্যাটম গুলা তাড়াতাড়ি সরে যাওয়ার টেন্ডেন্সি বেশি, যেগুলো আমার ভিতরে আছে নাকি যেগুলো বাইরে আছে, ঠিক বলতে পারবেন? স্যার বাইরের গুলো স্যার। হ্যাঁ, বাইরের গুলো। কারণটা কি? বাইরের, ভিতরের গুলো তো আমার সহজে হিট করলেও ও যাওয়ার জায়গা নাই, ঠিক আছে? কারণ থাকা জায়গা নাই আশেপাশে। বাইরের গুলোকে যদি আমার হিট করে, তাহলে ও কিন্তু এই বাইরের সারফেস দিয়ে বাইরে চলে যেতে পারবে, ঠিক আছে? আচ্ছা, যদি এইভাবে অ্যাটম গুলো ইলেকট্রনের হিটিং এর কারণে আমার সারফেস দিয়ে এক পাশ থেকে আরেক পাশে চলে যায়, তাহলে প্রসেসটা কি হবে খেয়াল করুন। এইখান থেকে অ্যাটম যায় আমার এখানে চলে যাচ্ছে, কারণ এইখানে একটা ফাঁকা তৈরি হবে এবং এইখানে আমার একটা অ্যাকুমুলেশন তৈরি হবে, বুঝতে পারছেন? জি স্যার। এখানে আমার একটা ভয়েড তৈরি হবে এবং এখানে আমার একটা অ্যাকুমুলেশন তৈরি হবে, এইটাকে বলি আমরা ভয়েড, এটাকে বলি আমরা হিলক। আচ্ছা, তাহলে এখানে প্রবলেমটা কি হচ্ছে? মনে করেন এইভাবে তো হাজার হাজার ইন্টারকানেক্ট আছে একটা চিপে, দুইটা ইন্টারকানেক্ট একদম পাশাপাশি। এখন দুইটার মধ্যে যখন আমার এই ইলেকট্রোমাইগ্রেশন ইফেক্টটা থাকবে, তখন আমার কি হবে? এইরকম ভাবে আমার এই এখানে এই মেটালেও যখন আমার একটা ইলেকট্রোমাইগ্রেশন প্রসেসটা চলতে থাকবে এবং এই ইন্টারকানেক্ট ইলেকট্রোমাইগ্রেশন প্রসেসটা চলতে থাকবে, তখন এই অ্যাটম গুলো আমার এখানে এসে ডিপোজিট হবে এবং এই অ্যাটম গুলো এখানে এসে ডিপোজিট হয়ে এক পর্যায়ে এই দুইটা আমার শর্ট হয়ে যাবে, ঠিক আছে? এই হিলক বলে। হ্যাঁ, হ্যালো, কি বলছিলেন? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? আচ্ছা, এই যে দেখেন, এটাকে বলি আমরা হিলক, মানে এই কারেন্ট এদিকে আসতেছে, তার মানে ইলেকট্রন গুলো আমার এই পাশে যাচ্ছে এবং এখানে আমার ভয়েড তৈরি হচ্ছে, আমার এখানে আমার হিলক তৈরি হচ্ছে। এটাকে বলি আমরা ইলেকট্রোমাইগ্রেশন। জাস্ট আপনারা একটু খেয়াল রাখেন ইলেকট্রোমাইগ্রেশন জিনিসটা কি। ইলেকট্রোমাইগ্রেশনের কারণে দেখা যায় অনেক সময় আপনার ওই চিপ একটা নির্দিষ্ট পিরিয়ডের পর আর কাজ করে না, ঠিক আছে, নষ্ট হয়ে যায়। কারণটা কি? এটা তো অনেক স্লো প্রসেস, মানে হয়তো বা 3-4 বছর লাগবে, এরকম স্লো প্রসেস, কিন্তু
এক পর্যায়ে যে যখন আপনার জিনিসগুলো শর্ট হয়ে যাবে, এই ইন্টারকানেক্টের সাথে একটা শর্ট হয়ে যাবে, তখন আর চিপটা কাজ করবে না, ইন্ডিপেন্ডেন্টলি ট্রান্সফার কাজ করতে হবে না, তখন আর লজিক কাজ করবে না। এই জন্য অনেক সময় চিপ ফেলিয়ার হয়। বুঝতে পারছেন? ঠিক আছে। আর স্ক্রিন ইফেক্ট আর ইনকাম মাইগ্রেশন নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, ঠিক আছে, আপনাদের মোটামুটি আজকে এই পর্যন্তই চ্যাপ্টার গুলো। আপনাদের স্লাইডে যেগুলো আছে এগুলো মেইনলি আপনাদের পরীক্ষার সময় থাকবে, আর এগুলো অ্যাডিশনাল টপিক ছিল, এগুলো কিছু পরীক্ষা থাকবে না। আর আপনাদের এর পরে যেটা পড়ানো হবে চ্যাপ্টার 7 এর ডাইইলেকট্রিক এন্ড ইনসুলেশন, ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালস এন্ড ইনসুলেশন। ঠিক আছে। ডাইইলেকট্রিক সম্বন্ধে কারো ধারণা আছে? ডাইইলেকট্রিক কাকে বলে? স্যার যে পজিটিভ আর নেগেটিভের মাঝখানে যেটা থাকে ওইটা হলো ডাইইলেকট্রিক, মানে ক্যাপাসিটি তৈরি ক্যাপাসিটরের মধ্যে যেটা থাকে ডাইইলেকট্রিক। আচ্ছা, ডাইইলেকট্রিকের প্রপার্টিটা কি কেউ জানেন? ডাইইলেকট্রিক স্যার এটা অর্ধ পরিবাহী। না, অর্থবহ এটা ইনসুলেটর, মানে এটা Insulator। পরিবহন করে না, কিন্তু এটা আপনার ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে এটার মধ্যে কি ডাইপোল তৈরি হয়। ম্যাগনেটিক ডাইপোল যেমন শুনছেন যে আমার একটা লোহা যদি আপনার একটা ম্যাগনেটের মধ্যে দিয়ে রাখেন, তাহলে কি হবে? লোহার এই পাশে নেগেটিভ, এই পাশে পজিটিভ তৈরি হবে না? জি স্যার। জি স্যার। এমনি ইলেকট্রিক ডাইইলেকট্রিকের মধ্যে যদি আপনি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দেন, একটা ভোল্টেজের মধ্যে রেখে দেন, তাহলে এই ডাইইলেকট্রিকের এক পাশে পজিটিভ আর এক পাশে নেগেটিভ তৈরি হবে। আচ্ছা, আমরা ডাইইলেকট্রিক আগামী ক্লাসে করব। আজকের এই স্লাইডে কারো কোনো সমস্যা নেই নাকি? পড়ি আগে পড়তে হ্যাঁ, স্লাইডটা পড়ি তারপরে। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে, আপনারা তাহলে স্লাইডটা দেখেন। আজকে তাহলে এই পর্যন্তই। ওকে। আচ্ছা, আপনাদের তো আগামী ক্লাস হবে না, আগামী ক্লাস তো আপনার ছুটি করে না? জি স্যার, ঈদের মধ্যে ছুটি। এর পরে রবিবার হবে একদম। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন। ওকে, স্যার জি স্যার। আমাদের তারিখ